এবং এরপরে তাকে ফলো আপে রাখতে হবে। আমি ট্রেনিং এ যত টাকা খরচ করবো, আমার ফলো আপে তার দ্বিগুণ টাকা রাখতে হবে। স্যার, আপনি তো থাইল্যান্ড ঘুরে এসেছেন। সে দেশের সরকার মানে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখে বা তাদের সিস্টেম গুলো কেমন? হ্যাঁ, আমরা কিন্তু আমাদের আমাদের সরকারি মহলেও কিন্তু আমরা প্রায়শই থাইল্যান্ডের উদাহরণ দিই। থাইল্যান্ড, ফিলিপিন, ভিয়েতনাম এই দেশগুলো কৃষিতে অনেক ভালো করতেছে, অনেক ভালো। কিন্তু থাইল্যান্ড কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু এখন নেয়নি। তারা এগুলো অধিকাংশ উদ্যোগগুলো 15 বছর 20 বছর আগে নিয়েছে। তারাও কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছে। যেমন আমি থাইল্যান্ডের আমি গিয়েছিলাম মাহিদুল ইউনিভার্সিটিতে, সেখানে ফুড সেফটির উপর আমার প্রোগ্রামটা ছিল। কিন্তু সে প্রোগ্রাম শেষে আমি আরো 10 ডেজ স্টে করেছি শুধুমাত্র ওদের কৃষিকে বোঝার জন্য। তারা কৃষিতে এত সফল কেন হলো, কিভাবে হলো, সেই জিনিসগুলো। এবং সেখানে থাইল্যান্ডের তখন বাংলাদেশ এমবেসির লেবার কনসুলেট ছিল ফাহাদ সাহেব, উনি ডেপুটি সেক্রেটারি, এবং উনি আমাকে অনেক হেল্প করেছে। ওনার গাড়িতে করেই আমাকে ঘুরিয়েছে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে। ভেরি ইন্টারেস্টিং 3টা প্রজেক্ট আমরা পেলাম থাইল্যান্ডে, যারা কৃষি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখেছে। একটাকে আমরা ওরা বলে রয়্যাল প্রজেক্ট, একটা হলো ওটিওপি প্রোগ্রাম, আর একটা হলো ওয়াইএসএফ প্রোগ্রাম। রয়্যাল প্রজেক্ট বেসিক্যালি এটা হলো রাজা ভূমিবল স্টাবলিশ করেছে, ওদের বেশ কিছু সেন্টার রয়েছে সারা দেশে। সেখানে তারা হাই ভ্যালু ক্রপ নিয়ে কাজ করে, অথবা রিসেন্ট টেকনোলজিগুলো নিয়ে কাজ করে, রিসেন্ট ভ্যারাইটি নিয়ে কাজ করে। যদিও তাদের কাজের ফোকাসটা হলো একটু ক্লাইমেটিক হার্শ এরিয়া, প্রাকৃতিকভাবে একটু দুর্গম এলাকার কৃষকদেরকে সাহায্য করা, অথবা যারা একটু ক্রাইসিস, যেমন আমরা যদি বলি আমার কোস্টাল বেল্ট, লবণাক্ত এলাকা, ওখানকার কৃষি তো একটু চ্যালেঞ্জিং। ওইখানে যদি আমি যে সাপোর্টটা দিব, ঠিক তাদের ওখানেও যেসব জায়গায় কৃষি জীবন জীবিকা একটু চ্যালেঞ্জিং, সেখানে কিভাবে তাদেরকে সাপোর্ট করে তাদের জীবন জীবিকার উন্নয়ন করা যায়, সেটা ছিল আসলে রয়্যাল প্রজেক্ট ওই জায়গাগুলোতে কাজ করে। এবং সেভাবে কোন ফসলটা দেওয়া যায়, কোন ফসলটা দামি ফসল, কোন ফসলটা দিলে অল্প উৎপাদনও সে বেশি দাম পেতে পারে, কোন ভ্যালু এডিশনটা তাকে দেওয়া যায়, কিভাবে সে তার ইনকামটা বাড়াতে পারে। মূলত রয়্যাল প্রজেক্ট ওই কাজগুলো বেশি করে। এরপরে আমরা দেখলাম যে রাজা ভূমিবল উনি ইয়ে থেকে, জাপান থেকে একটা কনসেপ্ট, জাপানের যেটা ছিল ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই কনসেপ্টটাকে উনি থাইল্যান্ডে ইন্ট্রোডিউস করলেন, ওয়ান থামন ওয়ান প্রোডাক্ট, এটাকে বলে ওটিওপি। তো ওটিওপির স্যার, আন্ডারে এটা কি এরকম যে একটা গ্রামে এক ধরনের ফসলই শুধু থাকবে? গ্রাম না, একটা এলাকায়, এক থামন মিনস ওয়ান রিজিয়ন, একটা এলাকায় তারা এক ধরনের ওই এলাকার ক্লাইমেটিক কন্ডিশন এবং এনভায়রনমেন্টাল কন্ডিশনে সবচেয়ে বেশি অ্যাডাপটিভ যে ফসলটা, যেটা বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে, সেগুলোকে তারা প্রমোট করেছে। সেখানেও কিন্তু উদ্যোক্তা তৈরি হয়েছে, সব ছোট 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 কৃষক মিলে তারা করেছে। যার ফলে যেটা হয়েছে, ওখানে আবার এই বড় বড় ইন্ডাস্ট্রিগুলো সেখানে গিয়েছে, কারণ সে এক জায়গা থেকে একটা ফসল পুরোটা পাচ্ছে। ইন্ডাস্ট্রিগুলো সেখানে কি করছে, প্রসেসিং সেন্টার দিয়েছে, ওখান থেকে তারা ওটা কিনে নেয়, কিনে প্রসেস করে তারা এক্সপোর্ট করে। যেমন একটা এলাকায় হয়তো বা নারিকেলকে তারা প্রমোট করেছে, অথবা ডাবকে প্রমোট করেছে। তো ডাব যারা এক্সপোর্ট করে, সেখানে ওই প্রাইভেট সেক্টর সেখানে এঙ্গেজ হয়েছে, কারণ ওখানে সে তো প্রসেসিং সেন্টার করলে সারা বছর সে ডাবটা পাচ্ছে, কারণ ওখানে ওই এলাকাতে ওটা গ্রো করছে। তো এই যে বাণিজ্যিক কৃষির অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে, এই স্টেক হোল্ডার গুলোকে কানেক্ট করতে ওটিওপি প্রোগ্রাম একটা খুব ভালো ভূমিকা রেখেছে। যার ফলে কৃষক তার উৎপাদিত পণ্য নিয়ে ভাবতে হয় না, উৎপাদিত পণ্য নিয়ে সে চিন্তাগ্রস্ত হতে হয় না, সে জানে যে এটা বিক্রি হবেই। সেটা হলো পরবর্তী মার্কেটিং চ্যানেলটা আছে, এক্সপোর্ট চ্যানেলের সাথে সে লিঙ্কেজটা আছে। তো এটা একটা ভালো দিক। এবং ওদের যে পণ্যের গায়ে ওটিওপি লোগো রয়েছে, সেটা কিন্তু ওরা কিন্তু ওটিওপি লোগো থাকে পণ্যের। তো ওটিওপি এটা সরকার লোগো দিয়ে দেয়। একটা হলো ওটিওপি আর একটা হলো ওয়াইএসএফ। এই দুটো লোগো থাকলে তাদেরকে ট্যাক্স ফ্রি, ভ্যাট ফ্রি করে দেওয়া হয়। তারা ট্যাক্স ভ্যাট তাদেরকে মওকুফ করে দেওয়া হয়, অথবা তাদেরকে অন্য কোনো সার্টিফিকেশনের দায়বদ্ধতা থেকে ওদেরকে ফ্রি করে দেওয়া হয়, মানে একটু রিল্যাক্স। এবং থাই পিপলরাও কিন্তু এ ধরনের পণ্যগুলো বেশি খায়, বেশি তারা কিনে। কেন কিনে, সে জানে যে ওটিওপি অথবা ওয়াইএসএফ এর একটা প্রোডাক্ট যদি সে কিনে, তাহলে একজন উদ্যোক্তা উপকৃত হবে, উদ্যোক্তা হেল্পফুল হবে। এই যে সরকারের সহযোগিতা, যে উদ্যোক্তাদের পণ্যগুলোকে আমি ট্যাক্স ফ্রি করে দেওয়া, ভ্যাট ফ্রি করে দেওয়া, তাদেরকে বিএসটিআই সহ অন্যান্য লাইসেন্সের আওতামুক্ত করে দেওয়া। কিন্তু লাইসেন্সের আওতামুক্ত করে দেওয়া মানে কিন্তু এটা না যে সে সুপারভিশনের বাইরে, কারণ ওটিওপি প্রোগ্রাম তাকে সুপারভিশন করে, অথবা ওয়াইএসএফ প্রোগ্রাম তাকে সুপারভিশন করে, সে একটা সুপারভিশনের ভিতরেই কিন্তু আছে। কিন্তু অন্য ধরনের কোনো জটিলতা থেকে তাকে বের করে নিয়ে আসা, এই প্রোগ্রামটা একটা চমৎকার কাজ করেছে। আরেকটা প্রোগ্রাম, এটা আমার কাছে অ্যামাজিং মনে হয়েছে, সেটা হলো ইয়াং স্মার্ট ফার্মার, ওয়াইএসএফ প্রোগ্রাম। লাস্ট 15 ইয়ার্স তারা এই প্রোগ্রামটা রান করতেছে। এবং ওয়াইএসএফ প্রোগ্রাম, ওদের হেড অফিসে আমি গিয়েছি, ওদের হেড অফিসে কথা বলেছি। ওরা যে ট্রেনিং দেয়, সেই ট্রেনিং প্রোগ্রামে আমি গিয়েছি, তারা কিভাবে ট্রেনিং দেয়, ওয়াইএসএফ প্রোগ্রামের মডালিটিটা কি, সেটা আমি বুঝতে চেষ্টা করেছি। কেন এটা পপুলার হলো,
তারা এটা ফিল করেছে 15 ইয়ার্স ব্যাক যে তাদের ইয়াং জেনারেশন কৃষিতে ব্যাক করতে চাচ্ছে না। ইয়াং জেনারেশন কৃষি থেকে অন্য খাতে বেশি মনোনিবেশ করছে। তখন সরকার একটা প্রোগ্রাম নিল ইয়াং স্মার্ট ফার্মার, মানে ইয়াং জেনারেশনকে কৃষিতে আবার ব্যাক করাবে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম, এবং এইখানে তারা উদ্যোক্তা তৈরির জন্য খুবই সফলভাবে কাজ করেছে। আমরা যদি একটা উদাহরণ দিই এটা বুঝতে খুব সুবিধা হয়। ধরেন একজন, সে মৌচাষী, তার অনেকগুলো মৌবক্স রয়েছে, সে শুধু মধু বিক্রি করে। কিন্তু যখনই সে তার সাথে ওয়াইএসএফ কানেক্ট হয়, ওয়াইএসএফ প্রমিজিং ক্যান্ডিডেট আগে খুঁজে যে কাকে উদ্যোক্তা বানানো যাবে, তাকে আগে প্রথমে অ্যাসেসমেন্ট করে। তারা সময় নেয়, সময় নিয়ে তাকে অ্যাসেসমেন্ট করে, তার অ্যাটিটিউড বুঝে, দৃষ্টিভঙ্গি বুঝে, তার সাথে কথা বলে। সে যখন সম্মত হয় তখন এবার তার সাথে কাজটা শুরু করে। কি কাজ? তাকে তখন প্রযুক্তি দেয়। প্রযুক্তি কি? যে তুমি এখন শুধু মধু করতেছো, কিন্তু তুমি তো চাইলে এখান থেকে রয়্যাল জেলি করতে পারো। এভাবে করলে রয়্যাল জেলি প্রোডাকশন করা যায়, এভাবে করলে হানিবির পোলেনটা পাওয়া যায়, এভাবে নেটটা মিশিয়ে দিলে। তো এই যে 3-4টা প্রোডাক্ট হয়ে গেল। অথবা তাকে বলে যে তুমি একটা কাজ করো, হানি লাইম ড্রিঙ্ক তৈরি করো, এত% হানি, এত% লাইম, এত% ওয়াটার। তুমি লাইম আমাদের আরেকজন উদ্যোক্তা রয়েছে তার থেকে কিনো, তোমার তো মধু আছে। এরপরে তোমার তো এটা বোতলজাত করতে হবে, তোমার প্যাকেজিং করতে হবে। তা আমাদের একজন উদ্যোক্তা প্যাকেজিং আছে, তার কাছ থেকে তুমি প্যাকেজিংটা করো। এরপরে লেভেলিংটা তারা করে দেয়। এই যে বাকি সকল কার্যক্রমে কিন্তু তারা সাপোর্ট দেয়, তাকে সর্বাত্মক সাপোর্ট দেয়। এখন সে যদি বাণিজ্যিক ইন্টারভেনশনে যায়, তার তো লোন দরকার, সে লোনটাও ওয়াইএসএফ করে দেয়। লোনটা করে দেয়, লোন করে বলে যে ঠিক আছে, তোমার বাড়ির সামনে খালি জায়গা আছে রাস্তার পাশে, এইখানে তুমি এখন একটা বড় সুন্দর একটা দোকান দাও, এখানে সেল করো। মানে তাকে সফল হওয়া পর্যন্ত তার পিছনে ওয়াইএসএফটা লেগে থাকে। এটা ভেরি ইন্টারেস্টিং, ওয়াইএসএফ লেগে থাকে সে সফল হওয়া পর্যন্ত। এবং এরপরে কি হয়? এরপরে এই ব্যক্তি কিন্তু তখন এই উদ্যোক্তাদের একটা সেন্টার পয়েন্ট হয়ে যায়। তখন তার দায়িত্ব থাকে আরো 10জন উদ্যোক্তা ডেভেলপ করা, উনি সেন্টার। এবং এই উদ্যোক্তাকে সে ফলো আপ করে, সে কিন্তু ছেড়ে দেয় না। কোন উদ্যোক্তাকে, একজন উদ্যোক্তাকে যাকে ধরবে তার পিছনে সে 1 বছর ইনভেস্ট করবে, 6 মাস ইনভেস্ট করবে, বাট তাকে সাকসেসফুল করবে। আরেকটা মজার বিষয় হলো, তাদের এই উদ্যোক্তা ট্রেনিং কিন্তু কোনো এসি রুমের মধ্যে হয় না, কোনো ঘরের ভিতর হয় না। ওয়াইএসএফ এর সকল উদ্যোক্তা ট্রেনিং হয় ফার্মে, যে কোনো একটা মডেল ফার্ম, মানে যে যে বিষয়ে যে সে কাজ করতে চায় কাজটা ওই ফার্মে। এটা হয়তো বা সে ভেজিটেবল অথবা ফ্রুটস নিয়ে কাজ করবে, তাহলে ফলের একটা বড় বাগানে তাদের ট্রেনিং হবে 2 ডেজ, 3 ডেজ, 1 ডেজ সেখানে, এবং হাতে কলমে। এবং সেখানে তারা আবার শোকেসিং করে। এই যে মজার বিষয়, এবং তারা কিন্তু নিজেদের মধ্যে ইন্টারলিঙ্ক, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, এবং তারা একজন আরেকজনকে হেল্প করে। একজন ফলের বাগান করবে, আরেক উদ্যোক্তা থেকে চারা নেয়। আবার ফল বাগান করার পরে ফলটা বিক্রি করবে, আরেক উদ্যোক্তার কাছে বিক্রি করে, উনি হয়তো জুস বানায় অথবা প্রসেস প্রোডাক্ট করে। এই যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা, সেটা খুব ইন্টারেস্টিং। হোয়ারাজ বাংলাদেশে আমরা দেখি যারা উদ্যোক্তার প্রশিক্ষণগুলো আমরা করি অথবা করাই, সেটা একটা রুমের ভিতরে, সেটা পাওয়ার পয়েন্ট স্লাইড অথবা কোনো স্টোরি টেলিং অথবা মোটিভেশন, এটার মধ্যেই সীমাবদ্ধ থাকে আমাদের কাঠামোগত কারণে। এবং আমরা কোয়ালিটির থেকে কোয়ান্টিটিকে বেশি প্রায়োরিটি দিই, যে কতজনকে আমরা উদ্যোক্তা প্রশিক্ষণ দিলাম সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। হোয়ারেজ কতজনকে আমি কার্যকরভাবে প্রশিক্ষণ দিলাম সেটি আমার কাছে সফল গুরুত্বপূর্ণ না। উদ্যোক্তা তৈরি করতে পারলাম। হ্যাঁ, সফল উদ্যোক্তা তৈরি করতে পারলাম। আর সবচেয়ে বড় লিমিটেশন আমাদের যেটা, আমাদের কোনো ফলো আপ নেই, আমাদের কোনো ট্রেসেবিলিটি নেই। হু আর কামিং, হু আর গোয়িং, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক দে আর ডুইং। আমার উদ্যোক্তা ট্রেনিং সে 7 দিন করলো, 11 দিন করলো, 5 দিন করলো, 3 দিন করলো। এরপরে এখানকার লার্নিং গুলো সে কি করলো? আরেকটা জিনিস হলো, আমরা যখন উদ্যোক্তা ট্রেনিং করাই অনেক সময় একটা ব্রড এরিয়াতে করে, এটা একটা মোটিভেশনাল ট্রেনিং এর মতো, কোনো ভেরি স্পেসিফিক এরিয়াতে না। আমাদের উদ্যোক্তা ট্রেনিং গুলো হওয়া উচিত একবারে ভেরি স্পেসিফিক ফিল্ডে, স্পেসিফিক এরিয়াতে, স্পেসিফিক টাইমে। এই যে ভিন্নতাগুলো থাইল্যান্ডের সাথে আমরা বাংলাদেশে দেখেছি, আমার কাছে মনে হয় ওদের মডালিটিটা অনেক বেশি টেকসই, অনেক বেশি সাস্টেইনেবল, এবং আমাদেরকে এইভাবে ভাবা উচিত।